কলকাতার চিতপুর রোডের কাছে রয়েছে পাঁচু ধোপানি লেন। সকাল থেকেই এই এলাকার একটা বাড়িকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজকুমারী নামের একটা মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়ি থেকে। এই ধরনের পাড়া খুব একটা সুবিধার জায়গা তো নয়, বরং এখানে যারা বসবাস করে তারা সবাই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। ওই পাড়াতেই থাকতো রাজকুমারী। একদিন সকালে রাজকুমারীর এক বান্ধবী দরকারি কাজে রাজকুমারীর সঙ্গে দেখা করতে এসেছিল। সে এসে দেখে রাজকুমারীর ঘরের দরজা ভেজানো অবস্থায় রয়েছে। বাইরে থেকে জোরে ডাকাডাকি করেও যখন সারা শব্দ পাওয়া গেল না, তখন সে ভিতরে ঢুকে দেখে ঘরের মেঝেতে মাদুরের ওপর চিত হয়ে পড়ে রয়েছে রাজকুমারীর নিথর দেহ। নমস্কার, আমি সুজয় নীল। আজ বাংলার প্রথম সিরিয়াল কিলার সিরিজের তৃতীয় এবং অন্তিম অধ্যায়ে আপনাদের বলবো কিভাবে ধরা পড়েছিল ত্রৈলোক্য তারিণী। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়ি। কয়েক বছর আগে মানিকতলায় 5 জন মহিলাকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয় ত্রৈলোক্যকে। অবশ্য উপযুক্ত প্রমাণের অভাবে কোর্ট তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু ততদিনে ওই পাড়ায় ত্রৈলোক্য সম্পর্কে অনেকেই অনেক কথা জেনে গেছে। বিশেষত পাড়াপড়শিরা ত্রৈলোক্যকে দেখলেই এড়িয়ে চলে, তাই সেখানে আর বেশি দিন থাকা গেল না। এরপর ত্রৈলোক্য ছেলে হরিকে সঙ্গে নিয়ে পাঁচু ধোপানি লেনের একটা বাড়িতে এসে উঠল। কালীবাবুর ফাঁসি হয়ে গেছে ততদিনে। কালীবাবুকে বাঁচাতে গিয়ে জলের দরে টাকা খরচ করেছিল ত্রৈলোক্য, কিন্তু ওইসব করেও কোনো লাভ হয়নি। নিজের প্রথম এবং শেষ ভালোবাসার মানুষকে হারানোর পর সে একদমই একা হয়ে পড়ে। মানিকতলার সেই ঘটনার পর সবাই ত্রৈলোক্যকে এড়িয়ে চলতে শুরু করে। কেউ ওর সাথে মন খুলে মিশতো না। ত্রৈলোক্যর কাছে জমানো সামান্য কিছু টাকা ছিল, সেই সব একটা সময় ফুরিয়ে এলো। এবার সংসার চলবে কি করে, তাই আবারও ফোন দিয়ে আঁটতে শুরু করলো সে। পেয়েও গেল একটা উপায়। আসলে অপরাধীরা অপরাধ করার জন্য শুধুমাত্র ছুঁত খোঁজে। এই পাঁচু ধোপানি লেনেই থাকতো রাজকুমারী নামের এক যৌনকর্মী। এখানে যারা বাস করে তাদের সবারই ধরা বাঁধা বাবু ছিল, আর বাবুদের কাছে টাকা পয়সার অভাব ছিল না। যে যার প্রিয় নারীকে সোনার অলংকারে মুড়িয়ে দিত, আর সবাই নিজেদের গয়না একে অপরকে দেখিয়ে জাতে উঠতে চাইতো। আসলে এই অঞ্চলে দেখনদারির অভ্যেস কম বেশি সবারই থাকে, তা ট্যাকে মালকড়ি থাকুক কিংবা না থাকুক। তবে রাজকুমারী একদম অন্য ধাতুতে গড়া। তার সাজ পোশাক ছিল একেবারে ছিমছাম। সবাই তাকে গরিব ভেবে ভুল করত। তবে একটা জিনিস ত্রৈলোক্য নজর কাড়লো, সেটা হলো রাজকুমারী কম গয়না পরে ঠিকই, কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা গয়না পরে। তাহলে একটা মেয়ের কাছে কত গয়না থাকলে সে প্রত্যেক দিন একটা করে নতুন গয়না পরে? ব্যাস, এই কথাটা মাথায় আসতেই ত্রৈলোক্যর প্ল্যান রেডি। সে প্ল্যান করলো রাজকুমারীর সমস্ত গয়না চুরি করার। ত্রৈলোক্যর একার পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না। একজন পার্টনার প্রয়োজনের জন্য পার্টনারও জুটে গেল। মেয়েটির নাম পিও। ত্রৈলোক্য যেদিন থেকে পাঁচু ধোপানি লেনে থাকতে শুরু করে, তার কয়েক মাস পরেই সেখানে আসে পিও। কথায় আছে রতনে রতন চেনে। এদের ক্ষেত্রেও তাই হলো। ত্রৈলোক্যর সঙ্গে খাতির বাড়তে থাকে পিওর। ত্রৈলোক্য নিজের মন্তব্যের কথা পিওকে জানালে সেও এক পায়ে রাজি হয়ে যায়। দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, আর পাশাপাশি চলতে থাকে রাজকুমারীর সোনার গয়না লুট করার প্ল্যান। একসময় এসে প্ল্যানও রেডি হয়ে যায়। ঠিক হয় অন্যান্য দিনের মতো একদিন রাজকুমারীর ঘরেই আড্ডা জমাবে পিও এবং ত্রৈলোক্য। সুযোগ বুঝে রাজকুমারীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে ওরা। তারপর রাজকুমারী অজ্ঞান হয়ে গেলে ওর সমস্ত গয়না নিয়ে চম্পট দেবে দুজনে। খুব সিম্পল একটা প্ল্যান। শেষমেশ সেই দিনটা চলেই এলো। আগের থেকেই ত্রৈলোক্য পিওকে দিয়ে ধুতুরার বিষ আনিয়ে রেখেছিল। সেটা ভালো করে কয়েকটা সন্দেশে মিশিয়ে নিয়ে নিজের ঘরেই রেখে দিল সে। এরপর ত্রৈলোক্য এবং পিও গেল রাজকুমারীর ঘরে। সারা সন্ধে হাসি ঠাট্টা ইয়ারকিয়ার রগড় চলল। তারপর একটু রাত বাড়লেই ত্রৈলোক্য বলল, এবার উঠি তাহলে, আবার একদিন আসবো। কথাটা শোনার সাথে সাথেই পিও বলল, হ্যাঁ চলো, এবার বরং যাই, এমনিও খিদে পাচ্ছে। রাজকুমারী তো আর একবারও সাধবে না খাওয়ার জন্য, তার থেকে বরং তোমার ঘরে চলো, কিছু থাকলে চাটি মুখে দিয়ে ঘরে যাব। এই কথা শুনেই রাজকুমারী বলল, আচ্ছা আজ কি খাবে তোমরা, আমাকে বলো, আমি খাওয়াচ্ছি। এই কথা শুনে ত্রৈলোক্য একটা কান এঁটো করা হাসি এসে জিজ্ঞেস করলো, তোর কাছে দই চিড়ে আছে? আজ রাতে দই চিড়ে খেয়ে ঘুমিয়ে পড়বো আমি। ত্রৈলোক্যর কথা শুনে আঁচল থেকে কয়েকটা টাকা বের করে রাজকুমারী সেটা পিওর হাতে দিয়ে বলল, 3 জনে যাতে হয়ে যায় ততটা দই নিয়ে আয়। পিও দই আনলো, আর রাজকুমারীর বাড়িতেই চিড়ে ছিল। সমস্ত আয়োজন শেষ হলে মেঝেতেই মাদুর পেতে খেতে বসলো ওরা। ত্রৈলোক্য দই চিড়ে মেখে এক গাল মুখে নিয়েছে কি নাইনি, পিওকে বলল, যা তো চট করে আমার ঘর থেকে মিষ্টিগুলো নিয়ে আয়, বেড়ে টক লাগছে আজকের দইটা। হুকুম পাওয়ার সাথে সাথে পিও ছুট দিল মিষ্টিগুলো আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই মিষ্টি চলে এলো। ধুতুরার বিষ মেশানো সন্দেশগুলো ত্রৈলোক্য বাড়িয়ে দিল রাজকুমারীর দিকে, আর নিজেরা খেলো ভালো সন্দেশগুলো। এদিকে ধুতুরা মেশানোর ফলে সন্দেশের স্বাদ বিদ ঘুটে ঠেকলো রাজকুমারীর। একটু খাওয়ার পর বাকিটা সরিয়ে রেখে দিল সে। একটু ধুতুরার বিষ রাজকুমারীর পেটে গেল, কিন্তু তাতে হালকা নেশা হলেও ঘুম কিন্তু পেল না রাজকুমারীর। বেগতিক দেখে ত্রৈলোক্য বলল, একটু তামাক সেজে দিচ্ছি, সে টাকা।
দেখবি মাথাটা ছেড়ে যাবে। রাজকুমারী প্রথম দিকে তামাক খেতে রাজি হচ্ছিল না, কিন্তু পরের দিকে ত্রৈলোক্য এবং প্রিয়র জোড়াজুড়িতে সে রাজি হলো। এরপর ত্রৈলোক্য এবং প্রিয় দুজনেই তামাক সেজে খাওয়ালো রাজকুমারীকে। না, এবারও কিছু হলো না। রাজকুমারী কিছুতেই অজ্ঞান আর হয় না। সেই এক কাণ্ড, নেশা বেড়ে চলেছে, কিন্তু অজ্ঞান হওয়ার কোনো লক্ষণ রাজকুমারীর নেই। আর নেশাগ্রস্ত অবস্থায় রাজকুমারীর গয়না চুরি করলে পরের দিন যখন নেশা কাটবে তখন সে সবাইকে জানিয়ে দেবে। তারপর আবার থানা পুলিশ, লোক জানাজানি, এইভাবে আর কতদিন চলবে কে জানে। এসবই ভাবছিল ত্রৈলোক্য। আর ঠিক তখনই মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেল ত্রৈলোক্যর। 7-5 না ভেবে সে চেপে বসলো রাজকুমারীর বুকের ওপর। তারপর বালিশ চাপা দিয়ে দিল ওর মুখে। কাটা পাঁঠার মতো ছটফট করতে করতে একসময় নিথর হয়ে গেল রাজকুমারী। তারপর আলমারি থেকে সমস্ত গয়না বের করে নিয়ে চম্পট দিল ত্রৈলোক্য এবং প্রিয়। এরপর সিনে এলেন প্রিয়নাথ দারোগা। এসেই যখন তিনি জানতে পারলেন ত্রৈলোক্য এই ঘটনার সঙ্গে জড়িত, এরপরেই তিনি 2-2 করে নিলেন। এর আগে দুবার আইনে চোখে ফাঁকি দিয়েছে ত্রৈলোক্য। প্রিয়নাথ ক্রাইম সিনে এসে প্রথমে ত্রৈলোক্যকে দেখে তো অবাক। যতক্ষণ সবাইকে জেরা করা হচ্ছে ততক্ষণ সেই স্থান থেকে এক পাও নড়ছে না ত্রৈলোক্য। এর আগেও ত্রৈলোক্য নামে যেহেতু পুলিশ কেস ছিল, তাই তার ঘর সবার আগেই তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশ, কিন্তু সোনার একটা কণাও তার ঘর থেকে উদ্ধার করা যায়নি। এদিকে ত্রৈলোক্য সমস্ত তদন্তকারী অফিসারের সঙ্গে এত ভালো ব্যবহার করলো যে কেউ বুঝতেই পারলো না এই ত্রৈলোক্য একজন সিরিয়াল কিলার, এবং 5 জন মহিলাকে খুন করেও পার পেয়ে গেছে সে। একমাত্র সবটা বুঝলেন দারোগা প্রিয়নাথ, কিন্তু প্রমাণ ছাড়া ত্রৈলোক্যকে ধরলে সে আবার ছাড়া পেয়ে যাবে। তাই এবার একটা ফাঁদ সাজালেন প্রিয়নাথ। সবাইকে শিখিয়ে পড়িয়ে মিথ্যে সাক্ষী দেওয়া করালেন ত্রৈলোক্যর সামনেই। সবাই হরির নাম নিতে শুরু করলো। ত্রৈলোক্য দেখলো এইভাবে চললে হরির ফাঁসি হয়ে যাবে। আর হরির ওপর ভীষণ দুর্বল ছিল ত্রৈলোক্য, কারণ কালীবাবুকে ত্রৈলোক্য কথা দিয়েছিল সে যতদিন বাঁচবে ততদিন হরিকে আগলে রাখবে। আর এই দুর্বলতার সুযোগ নিলেন প্রিয়নাথ। তখন আর কোনো উপায় না দেখে নিজের সমস্ত দোষ স্বীকার করলো শতাব্দীর ত্রাস ত্রৈলোক্য তারিণী। সন্তান প্রেম একেই বলে হয়তো। এরপরের ইতিহাস সংক্ষিপ্ত। আদালতে কেস চলল এবং শেষমেশ ফাঁসি হলো ত্রৈলোক্য তারিণীর। দোষ করলে আপনার পালানোর কোনো পথ নেই, সাজা আপনাকে পেতেই হবে। কিন্তু একটা কথা ভাবুন, বর্ধমানের একটা গ্রামের একজন সাধারণ মেয়ে ত্রৈলোক্য ব্রিটিশ সরকারের কাল ঘাম ছুটিয়ে দিয়েছিল। সে যদি ভালো কাজে নিজেকে নিয়োজিত করত তাহলে কি হতো আজ আর সেসব বলা যায় না। যাগে, কি হলে কি হতো সেসব নিয়ে আলোচনা করা আজ বৃথা। আজ বরং এটুকুই থাক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।